আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দুই একটা খুন খারাপি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। সকালে গুলশানে জেন ভোট ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, কমিশন সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে সিইসি বলেন, যাই হোক না কেন নির্ধারিত সময়েই নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি অঙ্গীকারবদ্ধ। এছাড়া এবারের ভোট অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা হবে। নির্বাচনী কাজে সম্পৃক্ত সরকারি কর্মকর্তারাও এবারই প্রথম ভোট দেবেন। জেন ভোট ফেস্টিভ্যালে তরুণ ভোটারদের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেখানো হয় ভোটদান প্রক্রিয়া। নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ওসমান হাদির সঙ্গে যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এখন পর্যন্ত ওসমান হাদির বড় দুই ভাই তার সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে সড়ক পথে নিবিড় পরিচর্যা কেন্দ্রের অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, হাদিকে দুপুরে যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সে বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমরা যতটুকু জানতে পেরেছি, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে যেটি জানানো হয়েছে যে সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে এবং ওসমান হাদিকে নিয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালের যারা চিকিৎসকবৃন্দ যারা চিকিৎসা দিচ্ছেন তার মূলত সেই চিকিৎসকরা মূলত তার বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়ে সর্বশেষ আলাপ আলোচনা করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওসমান হাদিকে এয়ারপোর্টে নিয়ে যাবার আগ মুহূর্তে হয়তো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি সর্বশেষ তথ্য জানানো হবে ওসমান হাদি সম্পর্কে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে যেটি জানানো হয়েছে যে ওসমান হাদিকে আইসিইউ সমৃদ্ধ যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই মূলত এভারকেয়ার হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং তারপর দ্রুত সব রকমের প্রক্রিয়া শেষ করে মূলত তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবং মূলত সিঙ্গাপুরের কয়েকটি হাসপাতালে খোঁজ খবর নিয়ে বা যোগাযোগ করার পর মূলত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওসমান হাদির সাথে ওসমান হাদির দুই বড় ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক তারা দুজন যাচ্ছেন এবং তারাই সার্বক্ষণিক তার খেয়াল রাখবেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পারিবারিক সদস্য, পরিবারের সদস্য হিসাবে মূলত। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার জুমা নামাজের কিছুটা পর ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হবার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি অস্ত্রোপচার হয় এবং তার পরবর্তী সময়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং তারপর থেকে তিনি এখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বা যারা এই গুলি বর্ষণের সাথে জড়িত তারা যেখানে অবস্থান করুক না কেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত যে বা যারা বলে অভিযুক্ত বলে প্রকাশ পেয়েছে তাদের কাউকে এখন পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। তো এই ছিল ওসমান হাদির বিদেশ যাত্রার সর্বশেষ তথ্য এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। দর্শক, আমরা জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ খবর।
শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় আটককৃত ৮ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে জানিয়ে সংস্থাটির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেছেন, পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে এখন যাচ্ছি ডিবি অফিসে। সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। সুমন, আমরা যেমনটি জেনেছি যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি ৪ জনের বিষয়ে আসলে কোনো তথ্য আসছে কিনা এবং সাংবাদিক আনিস আলমগীরকে যে ডিবি হেফাজতে নিয়েছে সেই বিষয়ে বা কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, সাংবাদিক আনিস আলমগীরকে গতকালই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি ডিবি হেফাজতেই রয়েছেন। এই যে গোয়েন্দা কার্যালয়ের যে গণমাধ্যম শাখা রয়েছে, সেই গণমাধ্যম শাখার মুখপাত্র তালেবুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাকে আসলে এখন পর্যন্ত গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাকে কেন আনা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো মামলা প্রক্রিয়া চলছে কিনা এই ধরনের প্রশ্ন ছিল সাংবাদিকদের। সেক্ষেত্রে তিনি বলেছেন এখনও আসলে বিষয়গুলো নিয়ে কাজ করছে, গোয়েন্দা কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বা হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আসলে কোনো মামলা দেয়া হচ্ছে কিনা বা হয়েছে কিনা এই ধরনের সুস্পষ্ট তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। গোয়েন্দা শাখা থেকে বলা হচ্ছে যে তাকে যে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে তার বিষয়ে কাজ করা হচ্ছে, পরবর্তীতে তার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়া হবে। তবে এখানে বলা হচ্ছে যে তারা দেখছেন যে তাকে আসলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় কিনা, অর্থাৎ একটা তদন্ত চলছে, সেইটার ভিত্তিতে তারা পরবর্তীতে জানাবেন কি হবে। আর হাদির উপরে হামলার ঘটনায় আসলে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছিল এবং তার মধ্যে পুলিশ ৪ জনকে আটক করেছেন এবং র্যাব থেকেও ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এই আটককৃতদের ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও বাকি যে ৪ জন আছে আসলে তাদেরকে গ্রেফতার দেখানোর বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। আপনি যদি দেখেন যে যেদিন হাদির উপরে হামলা হয়েছে সেদিন যদি সিসি ফুটেজ দেখা যায়, পুলিশের বক্তব্য অনুযায়ী সেই ফুটেজে যেই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ সাধারণভাবে বিআরটিএ যে নাম্বার প্লেট দেয় সেই নাম্বার প্লেটটি বাংলায় থাকে, কিন্তু এই মোটরসাইকেলের নাম্বার প্লেটটি কিন্তু ইংরেজিতে ছিল। এবং ইংরেজিতে থাকা শুধু বিষয়টি তা নয়, এই সিসিটিভি ফুটেজে কিন্তু খুব পরিষ্কার নয় যে এই প্লেটের নাম্বারের পেছনে যে দুইটি লাস্টের যে অক্ষর রয়েছে সেটির একটি অক্ষর ৬ না ৫ সেটি আসলে পরিষ্কার নিশ্চিতভাবে বের করতে পারেনি গোয়েন্দা পুলিশরা, যেই কারণে প্রথমে যেই নাম্বার প্লেট ৬ নম্বর নাম্বার প্লেট সংযুক্ত যেটি মোটরসাইকেল, সেটির লাইসেন্সধারী মালিককে আটক করা হয়েছে এবং পরবর্তীতে যখন তার সাথে কথাবার্তা বলে দেখা গেছে যে না, তার হয়তো সংশ্লিষ্টতা নেই, তো পরবর্তীতে আরও একটি মোটরসাইকেলের মালিককে আনা হয়েছে। অর্থাৎ এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা কতটুকু আছে বা নেই এটি বিবেচনা করেই আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং গোয়েন্দারা কাজ করছেন। তারা বলছেন যে প্রধান হামলাকারী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং সেই ভিত্তিতেই গোয়েন্দারা কাজ করে চলেছেন। শোভন। দর্শক, আমরা জানছিলাম হাদি হত্যা চেষ্টা মামলার সবশেষ খবর। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, কর্মসূচি কখন শুরু হচ্ছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শোভন, কিছুক্ষণের মধ্যেই কর্মসূচি শুরু হবে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে ভবন, সেই ভবনের সামনে এবং এখানেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী যারা রয়েছেন এবং হল সংসদের নির্বাচিত ভিপিজিএসও অনেককে আমরা দেখতে পেয়েছি, তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে মূল জমায়েত সেই জমায়েতটি শুরু হচ্ছে। তবে ডাকসুর বেশ কয়েকজন নির্বাচিত সদস্য, বেশ কয়েকজন সম্পাদককেও উপস্থিত হতে আমরা দেখেছি। ডাকসুর ভিপিজিএসরা এখানে এসে উপস্থিত হলেই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি শুরু হবে এবং এখান থেকে মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই স্বরাষ্ট্রমন্ত্রীর যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় সেটি তারা ঘেরাও করবেন, সেই কর্মসূচি দিয়েছেন। এখানে উপস্থিত শিক্ষার্থী যারা এসেছেন তারা আসলে বলছেন গত শুক্রবারে শরীফ ওসমান হাদির উপর যে নিকারজনক হামলার ঘটনাটি ঘটেছে সেটির এতক্ষণ পার হয়ে যাওয়ার পরও 3 দিন হয়ে যাওয়ার পরও তার যারা হামলাকারী ছিল
তাদেরকে গ্রেফতার করতে পারেনি এবং এটিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি হিসেবে দেখছেন এবং তার অধীনে যেই বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলোর ব্যর্থতা হিসেবে দেখছেন এবং এজন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য বলছেন। এর বাইরে আরও বেশ কয়েকটি দাবি এখানে ডাকসুর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যারা এসেছেন তারাও বলছেন, সেগুলো হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী এখনও বাইরে অবস্থান করছে, যাদের কাছে অস্ত্র আছে এবং যারা জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য হামলা, তাদের জন্য হুমকি স্বরূপ এবং বিভিন্ন জায়গায় তারা হামলার খবরও পাচ্ছেন, তাদেরকে গ্রেফতার করতে কেন পারছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যবস্থা গ্রহণ করছে না, অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যাতে উদ্যোগ গ্রহণ করে সেজন্য তারা দাবি জানাচ্ছেন। এর বাইরে অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় এই অবৈধ অস্ত্র উদ্ধারে এখন পর্যন্ত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং বিভিন্ন বাহিনীর কোনো ধরনের উদ্যোগ, কোনো ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এজন্য তারা ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ পরে ডাকসুর ভিপি, জিএস সহ অন্যান্য নেতারা যদি এখানে এসে উপস্থিত হন তার পরপরই তারা এখান থেকে মিছিল শুরু করবেন এবং এই মিছিলটি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাবে। শোভন। দর্শক, আমরা জানছিলাম ডাকসু কর্তৃক স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির খবর। এই সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।